सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यूं पहली नजर में हो भेंट भेज सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यूं पहली नजर में हो ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হলো আমাদের চাঁদ রাত। তো চাঁদ রাত থেকেই আমি ব্লগটা শুরু করেছি। কিছুক্ষণ আগেই আমরা গরুটি কিনে নিয়ে এসেছি আমাদের কোরবানির জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের গরুটি খুবই সুন্দর পড়েছে। তো সব কিছুতেই আলহামদুলিল্লাহ বলতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে তা সবাই কোরবান করবে। তো আল্লাহ তাআলা যেন সবার কোরবান কবুল করে। আলহামদুলিল্লাহ। তো আমাদের গরুটা খুবই সুন্দর হয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমাদের বাচ্চারা যে কতটাই খুশি। প্রথম যখন আমরা গরুটি কিনে নিয়ে এসেছিলাম তখন তো শালীন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। আর মীরা তো আমাদের সাথে যায়নি, সে বাসায় ছিল। সে এইমাত্রই গরুটি দেখতে পেল। আর এখন সময় হলো রাত প্রায় 12টার মতো বাজে। তো মীরাকে নিয়ে এসেছি আমরা গরুটি দেখানোর জন্য। শালীন কিন্তু গরু ছাগল অনেক বেশি ভয় পায়, সে কিন্তু কাছে একদমই আসতে চায় না। তো আজকে কিন্তু আমাদের গরুটি সে দেখার পর বলতেছে যে আমি গরু পালন করব। আর মীরা বলতেছে সে ছাগল পালন করবে, বলতেছে আমাকে ছাগল কিনে দাও। আরেকজন বলতেছে আমাকে গরু কিনে দাও। বাচ্চাদের আগ্রহ দেখে তো আমি মহা খুশি যে আমার বাচ্চারা এখন গরু পছন্দ করে, ওরা সামনে আসতে চায়। আর মীরা তো গরুটিকে ধরে তারপর আদর করতে চায়। তো আমাদের এখানে যে আঙ্কেলরা আছে তারা কিন্তু চেষ্টা করছে ওদেরকে কাছে নিয়ে গরুটি ধরানোর জন্য। বাচ্চারা হাত দিয়ে গরুটি ধরতে চাচ্ছে, তো সেজন্য আমি বললাম কাছে যাও, কোনো সমস্যা হবে না। আসলে ইউটিউব ফেসবুকে যেভাবে দেখাচ্ছে যে গরুগুলা কত ছুটাছুটি করতেছে, বাচ্চাদের বা বড়দের কিন্তু অনেক ডিস্টার্ব করছে, বা অনেক সময় দেখা যায় গরুর কাছে যাওয়ার পর কিন্তু গরু লাথিও মারে। তো সেগুলো বাচ্চারা দেখে এখন এতটাই ভয় পায় যে গরু হয়তো লাথি দিতে পারে বা সামনে গেলে গুঁতা দিতে পারে, সেগুলো ভয় পেয়ে কিন্তু বাচ্চারা কাছে যাচ্ছে না। আমি তো ওদেরকে বারবার বলে দিচ্ছি যে গরু কিছুই করবে না, তোমরা কাছে যেতে পারো। কে শোনে কার কথা, তারা তো একদমই কাছে যাবে না, মানে ঘাস খাওয়াতে চাচ্ছে না। তো ওদেরকে সাহস দিতে গিয়ে আমি কিন্তু নিজেই গরুকে ঘাস খাওয়াতে চাচ্ছিলাম, অথচ আমি কিন্তু নিজেই অনেক বেশি ভয় পাচ্ছি। দূর থেকে গরুকে ঘাস খাওয়ানোর চেষ্টা করছি। মীরা শালীন চাচ্ছিল গরুটাকে ধরে একটু আদর করবে, তো আমিও বারবার বলছিলাম যাও, যে কাছে যে গরুটাকে ধরো, তারপর ওরা সাহস পাচ্ছিল না। আর এইদিকে তো আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছে, উপরে যেতে হবে। আগামী দিন যেহেতু আমাদের ঈদ, তো সেজন্য কিন্তু বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিতে হবে সকালবেলা। ওরা ঘুম থেকে তা না হলে উঠতেই পারবে না, যেহেতু সকালবেলা নামাজে যেতে হবে। সেজন্য বারবার শালীনকে বলছিলাম চলো আমরা উপরে চলে যাই। সে তো যাবেই না, পুরো গরুগুলোকে ঘাস খাওয়াবে। এখানে যতগুলো গরু আছে, আমাদের এখানে প্রায় 4টা 5টার মতো গরু আছে, সবগুলোকে সে ঘাস খাইয়ে তারপর বাসায় চলে এসেছে। আর আমাদের রাত 1টা বেজে গিয়েছিল ঘুমোতে গিয়ে। তো পরে শালীনের জন্য আমি পাঞ্জাবি নামিয়ে রেখে দিলাম। সবার পাঞ্জাবিগুলো যদি সকাল সকালই রেডি করে রেখে দেয়, মানে একটু তাড়াতাড়ি যদি রেডি করে রেখে দেওয়া হয়, তাতে সকালে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। আর রাতের বেলা আমি এভাবে কনডেন্স মিল্ক কেটে তারপর গ্লাসে রেখে দেই, তখন কিন্তু অনেক তাড়াতাড়ি এগুলো পড়ে যায়। সারা রাত পরে দেখেন 1 গ্লাস হয়ে গিয়েছে। এখন হলো ভোর 6টা বাজে। আমি সকালবেলায় ঘুম থেকে শালীনকে উঠিয়েছি সবার আগে, কারণ ও যেহেতু একটু ছোট, ও কিন্তু একটু লেট করে ঘুম থেকে উঠে, সেজন্য সবার আগে ওকে আমি শাওয়ার করিয়ে দিয়েছি। আর সকালবেলা তো এমনিতেও ছোট বড় সবারই কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, মুড অফ থাকে। তো শালীনেরও বেশ ঠিক সেম অবস্থা, ও কিন্তু ঘুম থেকে উঠে কিছুই খেতে চাচ্ছে না। তো সেজন্য ওকে আমি চকলেট নামিয়ে দিয়েছি যে নাও এই চকলেটটা তুমি খাও। চকলেট দেখে তো তার মন খুশি হয়ে গিয়েছে, তো সে কিন্তু এখন চকলেটটা খেয়ে নিচ্ছে। তো আমি বললাম আগে একটু পানি খেয়ে নাও, তো সে কিন্তু আগে একটু পানি খেয়ে তারপর চকলেটটা খেয়ে নিচ্ছে। বাচ্চারা তো অন্য খাবারের চাইতে কিন্তু চকলেটটা একটু বেশি পছন্দ করে। তাই আমি মাঝে মধ্যে ফ্রিজে একটু চকলেট কিনে রেখে দেওয়ার চেষ্টা করি। আর এটা তো ওর মামা নিয়ে এসেছিল মালয়েশিয়া থেকে আসার সময়, সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু অনেকগুলো চকলেট ছিল, সেগুলো খেয়েও কিন্তু শেষ করতে পারছিল না বাচ্চারা, তো সেগুলো আমি একটু এখন ঈদের সময় একটু নামিয়ে দিলাম।
তো এগুলো ঝটপট শেষ হয়ে যাবে। বাচ্চাদের খুবই পছন্দের চকলেট কিন্তু এগুলো। তো বাচ্চাদেরকে নামাজে পাঠিয়ে আমি আমার হাতের কাজগুলো শেষ করে ফেলবো। ঈদ মানে তো খুশি, ঈদ মানে আনন্দ, আবার ঈদ মানে অনেক কাজকর্ম, আমাদের মায়েদের অনেক কাজ থাকে। তো আমি একটু পাতলা সেমাই রান্না করব। পাতলা সেমাইটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে। তাছাড়া যারা গরু কাটতে আসবে তাদেরকেও তো নাস্তা দিতে হবে। সেজন্য আগেই আমি সেমাইটাকে রান্না করে ফেলেছি। আর সবসময় আমি চেষ্টা করি সবাইকে সেমাই খাইয়ে তারপর ঈদের নামাজে পাঠানোর জন্য। তো আপনাদের ভাইয়া তো খাবে না। তো শালীন আর সালমানকে আমি দিচ্ছি। ওরা সেমাইটা খেয়ে তারপর এখন নামাজে চলে যাবে। আমাদের এখানে নামাজ শুরু হয় 7:30টায়। তো ওরা কিন্তু এখনই চলে যাবে। আমি চাচ্ছি 30 মিনিটস আগে যাওয়ার জন্য। তা না হলে নামাজ দেরি হয়ে যায়। তাছাড়া দেখা গিয়েছে অনেক সময় ঈদের সময় প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টিতেও কিন্তু সমস্যা হয়ে যায়। সেজন্য একটু আগেই ওদেরকে পাঠিয়ে দিচ্ছি। তো সালমান আর শালীন আজকে ব্ল্যাক কালার পরেছে পাঞ্জাবি। আপনাদের ভাইয়াকেও বলেছিলাম ব্ল্যাক পরার জন্য, সে কিন্তু হোয়াইট পরে ফেলেছে। যাই হোক, আমরা সবাই চেয়েছিলাম কোরবানি ঈদে সবাই ব্ল্যাক পরে তারপর বাহিরে যাব। তো দেখি আজকে যদি সময় পাই তাহলে তো যাওয়ার চেষ্টা করব আর কি। তো এই যে বাচ্চাদেরকে পাঠিয়ে দিলাম নামাজে, আর আমি এদিকে দরজাটা বন্ধ করে দিয়ে নিজের মন মতো এখন কাজগুলোকে গুছিয়ে ফেলবো। তো নিজের মন মতো রুমটাকে একটু গুছিয়ে নিলাম, আর এদিকে যে হজ যাত্রীরা তো হজ শুরু করে দিয়েছে, তো সেগুলো দেখতেও খুব ভালো লাগছে। টিভিতে বসে বসে অনেক ধরনের কিন্তু ইসলামিক অনেক কিছুই দেখা যায়। তো প্রত্যেক ঈদেই কিন্তু আমি টিভিটা ছেড়ে রাখি একটু সাউন্ড দিয়ে, তখন আমার কাছে খুবই ভালো লাগে। মীরা এখনও ঘুম থেকে ওঠেনি। ওকে বললাম, "উঠো আগে নাস্তা খেয়ে তারপর যে প্রয়োজন হলে আবার শুয়ে থাকো, সে তো ঘুমাবে।" তো আমি এদিকে সেমাই রান্না করার জন্য আবারও কিচেনে চলে এসেছি। তো আমি ২-৩ আইটেমের সেমাই রান্না করব আজকে। আর এই সেমাইটা খেতে খুবই ভালো লাগে। যেভাবে রান্না করি ওইভাবে খেতে ভালো লাগে। তো বাচ্চারা দেখেছি পাতলা সেমাইয়ের চাইতে বাচ্চারা এই সেমাইটা খেতে অনেক বেশি পছন্দ করে, আমি যেভাবে তৈরি করি আর কি। তো সেমাইটাকে প্রথমত এভাবে একটু ভেঙে নিতে হবে। সেমাইটাকে একটু ছোট, ছোট করে ভেঙে নিয়েছি। আরেকটু ভালোভাবে ভাঙার জন্য আমি হাতে কিন্তু এভাবে মুঠো করে তারপর ভালোভাবে সেমাইগুলো ভেঙে নিচ্ছি। আর এই যে এখন অলরেডি কিন্তু সেমাইগুলো একদম ছোট, ছোট করে ভাঙা হয়ে গিয়েছে। আর এই সম্পূর্ণ সেমাইটাকে আমি এখন তেলে ভেজে নেব। সেদিন সালমান অনেকগুলো সেমাই কিনে নিয়ে এসেছিল। ছেলের কাণ্ড দেখে তো আমি হাসতে, হাসতে নিজেই শেষ। সে বলতেছে সেমাই দিয়ে নুডলস রান্না করে খাবে। পরে সে সেমাই দিয়ে নুডলস স্যুপ তৈরি করেছে। সেটা খেতে গিয়ে সে আর খেতেই পারেনি। আমি তো হাসতে, হাসতে একদমই শেষ। মানে অল্প পানির মধ্যে সেমাইটা যখন দিয়েছে সেটা কিন্তু একদম জমে গিয়েছিল। তার মধ্যে সবজি, পেঁয়াজের পাতা, ডিম সবকিছু দিয়ে সে রান্না করেছিল। তা আমার কাছে মনে হয় সেমাইটা সিদ্ধ করে পানি দিয়ে ধুয়ে যদি সেমাই দিয়ে ফ্রাই করে নুডলসটা করা হতো তাতে হয়তো খেতে ভালো লাগতো। তো সে কিন্তু বুঝতে পারেনি, ভাবলো সেমাই দিয়ে স্যুপ খাওয়া যাবে। পরে আর খেতে পারেনি, ওটা ফেলে দিতে হয়েছে। তো সেজন্য এখানে অর্ধেক পরিমাণ সেমাই রয়ে গিয়েছিল। তো ১ প্যাকেট সেমাই আর অল্প পরিমাণে দিয়েছি এখানে, দিয়ে তারপরে যে কনডেন্স মিল্ক দিয়ে এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমত আমি সেমাইটাকে একটু ঘিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। ঘিয়ের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তো এখন আমি সেমাইয়ের খিরসা তৈরি করার জন্য এখানে কর্নফ্লাওয়ার, তার সাথে অল্প পরিমাণে আটা ইউজ করেছি। কর্নফ্লাওয়ার, আটা, তার মধ্যে আমি এলাচের পাউডার, লবণ আর কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণে আমি ঘি ইউজ করব এখানে একটু ফ্লেভারের জন্য। আপনাদের হাতের কাছে যাতে রোজ ওয়াটার থাকে সেটা দিয়ে দেবেন। তো আমি রোজ ওয়াটার আনতে ভুলেই গিয়েছি, যে ঈদ সামনে একটু বাজার করব। আমি যখন ঈদের বাজার করেছিলাম তখন আমি ভুলেই গিয়েছি রোজ ওয়াটার আনতে। তো যাই হোক, আমি আমার মন মতো কিন্তু এখন এই যে খিরসাটা তৈরি করে নিয়েছি। তো অল্প পরিমাণে চিনিও অ্যাড করেছি আমি। চিনি, লবণ সব কিছু কিন্তু একটু দিয়েছি। তার সাথে গুঁড়া দুধও অ্যাড করেছিলাম। তবে মুখে দিয়ে একটু টেস্ট করে দেখেছি এটা কেমন হয়েছে। খেতে ভালো লেগেছে। তো এখন কিন্তু আমি এই যে সেমাইগুলো ভেজে রেখে দিয়েছিলাম, এগুলো কিন্তু প্রচণ্ড গরম জানেন, হাতে একদমই ধরা যাচ্ছে না। তো আমি এখানে একটা মেজারমেন্ট কাপে, যেহেতু এটা একটু শেপের মতো তৈরি করতে হবে, ছোট ছোট হাঁড়ি পাতিলের মতো তৈরি করব। ছোটোবেলায় যেরকম আমরা হাঁড়ি পাতিল নিয়ে খেলাধুলা করেছি মাটি দিয়ে, ঠিক ওই রকমই কিন্তু একটা হাঁড়ি তৈরি করব। এখন একটু গর্ত থাকবে মাঝখানে, চারপাশে যেহেতু আমি খিরসাটা ঢালতে পারি ওরকম করেই কিন্তু নিব। তবে এটা গরম অবস্থায় করে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে সেমাইগুলো তৈরি করে নিয়েছি। ঠিক এভাবে কিন্তু আমি তৈরি করে নেব। তবে একটা চামচ দিয়ে আমি করে নিয়েছি, প্রচণ্ড গরম ছিল তো সেমাইগুলো। আর এই যে আমি একটা তৈরি করে নিলাম, সেমাইটাকে তৈরি করে মাঝখানটাতে একটু ফাঁকা রেখেছি যেন আমি যেই খিরসাটা তৈরি করেছি সেটা আমি দিতে পারি। তো এই যে এখানে আমি ওভেনের ট্রে নিয়েছি।
ট্রের মধ্যে একটি একটি করে বানিয়ে এভাবে রেখে দেব। সম্পূর্ণ যখন আমার এগুলো বানানো হয়ে যাবে তখনই আমি খিরসাটা উপরে দিয়ে দিব। আর এভাবে বানানোর পর একটু ফ্যানের নিচে রেখে দিলে এগুলো শুকিয়ে যাবে। আবার বেশি সময় ফ্যানের নিচে রাখা যাবে না, তাহলে যে মুচমুচে একটা ভাব আছে সেটা কিন্তু একদমই থাকবে না। আর এই সেমাইটা ১ ঘন্টার মতো মুচমুচে থাকবে, তার মধ্যে কিন্তু পরে আর এটা মুচমুচে থাকবে না। যেহেতু উপরে খিরসা দেওয়া হচ্ছে গরম অবস্থায়, এটা কিন্তু একদমই মুচমুচে থাকবে না, তবে ১-২ ঘন্টার মতো মুচমুচে থাকবে। তো মেহমান আসার আগে তখন কিন্তু আপনারা এটা ১ ঘন্টা কি ১.৫ ঘন্টা আগে তৈরি করে রেখে দিতে পারেন। তার আগে তৈরি করে রেখে দিলে এটা খেতে ভালো লাগবে না। তবে টেস্টটা ভালো আসবে কিন্তু মুচমুচেটা থাকবে না। সেমাইটা ভাজার পর যে একটা মুচমুচে ভাব থাকে সেটা আর থাকবে না। তো যাই হোক, সেমাইয়ের উপরে আমি এখন এই যে খিরসাটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ খিরসাগুলো দেওয়ার পর উপরে দিয়ে আমি একটু কিশমিশ, বাদাম এগুলো একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিব। যার যার পছন্দ মতো সেটা সাজিয়ে নিতে পারেন। তো ঈদের সময় যদি একটু ভিন্ন রকম খাবার না হয় তাতে তো টেবিলটা দেখতেও ভালো লাগে না। তাই আমি আমার মন মতো একটু বানিয়ে নিলাম। সবসময় আমি চেষ্টা করি একটু ভিন্ন রকম কিছু তৈরি করার। তবে সেটা আমি আমার মন মতো তৈরি করার চেষ্টা করি। অন্য কাউকে দেখে নয়, নিজের মন মতোই সব কিছু করি। তো ইদানিং দেখতেছি আমি যেভাবে ব্লগ মেক করি এভাবে কিন্তু অনেকেই ব্লগ মেক করছে বা আমাকে অনেকেই কপি করে অনেক কিছু করার চেষ্টা করে। তো এই জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগে না, কাউকে কেউ কপি করা। আমার বাচ্চারাও এটা পছন্দ করে না। তো যাই হোক, এই যে আমি কিন্তু এখন বানিয়ে ফেললাম। সেমাইগুলো দেখতে যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আর এখানে আমি কিছু সেমাই কাকলেট তৈরি করেছি। বাচ্চারা তো সেমাই কাকলেটটা খেতে খুব, খুব পছন্দ করে। আর বিশেষ করে শালীন, এটা তো ২-৩ টা এক জায়গায় বসেই খেয়ে ফেলবে। তো আমরা এখন কিন্তু একটু ডেকোরেশন করে নিলাম। আর আমার খালা এখন চলে এসেছে। খালাকে আমি ১ পিস সেমাই দিয়েছি। সে খেয়ে বলল যে, "এটা কিভাবে তৈরি করেছেন? এত মজা হয়েছে এটা খেতে।" মানে এই যে খিরসা সেমাইটা আমি তৈরি করেছি, এটা খেতে ভীষণ পছন্দ করেছে আমার খালা। তো আমি বললাম যে, "এই যে সেমাই দিয়েই তৈরি করেছি। আমার মন মতো যেভাবে তৈরি করতে পেরেছি ওইভাবেই।" তো আমি এখানে পাতলা সেমাই করেছি, সেমাই খিরসা করেছি, তার সাথে সেমাই কাকলেট করেছি, চকলেট ছিল। এগুলো আর কি টুকিটাকি নাস্তার আইটেমটা একটু আয়োজন করেছি। তো রুমটাকে তো একটু গুছাতে হবে। আমি আমার রুমটাকে গুছিয়ে নিয়েছি। তারপরেও একটু ঝাড়া মোছার কাজ আছে। সালমানের রুমটাকেও এখন একটু গুছিয়ে ফেলবো। আর এই যে এখানে একটা ঈদ কার্ড দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের শালীন তৈরি করেছে। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে কিন্তু সে ঈদ মোবারক লিখেছে। তা আমি জুতার বক্সের উপরে একটু সাজিয়ে নিলাম। এভাবে সাজিয়ে তারপর ঈদ মোবারক লেখাটাও একটু গুছিয়ে রেখে দিলাম। আর এটাই ছিল আমাদের জুতার র‍্যাকের এরিয়া। এখানে আমাদের সম্পূর্ণ জুতাগুলা থাকে। ইদানিং আমাদের জুতা একদমই জায়গা হচ্ছে না। তো আমি ভাবতেছি জুতার র‍্যাক অর্ডার করব। আর জুতার র‍্যাক মন মতো না হলে তো কিনবই না। আমাদের বাসায় একটা অভ্যাস হলো কি, সবার যেকোনো জিনিস যদি ভালো মন্দ পছন্দ না হয় সেটা বাসায়ই রাখবে না। তাদের পছন্দ মতো কিনতে হবে। সেজন্য ভাবলাম যখনই জুতার র‍্যাক কিনবো তখনই সবার পছন্দ মতো কিনবো। তা না হলে তো কারোই ভালো লাগবে না। তো এই যে সালমানের রুমটা আমি গুছিয়ে নিলাম। ওর রুমটা গুছিয়ে লক করে রেখেছি। ওরা যখন আসবে এসি ছেড়ে রেখেছি অবশ্য আমি। আজকে তো একটু গরম ছিল সেজন্য এসিটা ছেড়ে রেখেছি যেন বাচ্চারা এসে একটু ঠান্ডা মাথায় ওখানে বসতে পারে। আর এই যে আমি আমার বিছানাটা বলেছিলাম গুছিয়ে ফেলেছি, তারপরে একটু ঝেড়ে নেব। আর অনেকগুলা কাপড় হয়েছে। গতকালকে খালা জানেন অনেকগুলা কাপড় ধুয়ে দিয়ে গিয়েছে, যেহেতু খালা ছুটিতে যাবে ৪-৫ দিনের জন্য। সেজন্য অনেকগুলো কাজই কিন্তু আমাকে গুছিয়ে দিয়ে যাচ্ছে। তো বেলকনিতে আমি যখন কাপড় নিতে এসেছি তখন দেখতে পেলাম সবার গরু জবাই করা হয়ে গিয়েছে। আর ওই যে আমাদের গরু কিন্তু বাহির করা হয়ে গিয়েছে। এখন আমাদের গরু কিন্তু প্রস্তুতি নিবে জবাই করার জন্য। তো আপনাদের ভাইয়া যদি আমাকে দেখে তাহলে বকাবকি শুরু করে দিবে। সে কিন্তু পছন্দই করে না বেলকনিতে আসা, মেইন দরজার সামনে দাঁড়ানো। ডেলিভারি ম্যান যখন আমাদের বাসায় আসে তখন তো আপনাদের ভাইয়ার মুখ একদম কালো হয়ে যায়। মানে আমি যেন ওখানে না যাই সেটা একদমই পছন্দ করে না। বাহিরে যাওয়া, ঘরে যাওয়া, তারপর ফেসবুকে ছবি আপলোড করা। আমি সেদিন ফেসবুকে কিছু ছবি দিয়েছি অবশ্য। তারপরও সে বলেছে, "এগুলো কেন দিয়েছো?" মাঝে মধ্যে একটু ভালো লাগে যখন ফ্রেন্ডদের সাথে শেয়ার করি। তখন সবকিছু একটু ভালো লাগে। কিন্তু সে এগুলো কখনোই পছন্দ করে না। তো যাই হোক, যেগুলো পছন্দ না করে সেগুলো আমি কখনোই করি না। আর বেলকনিতে আমি গিয়েছিলাম গরুটা দেখার জন্য। আর এই যে আমাদের গরুটা বের করে ফেলেছে। গরুটাকে অনেক আদর যত্ন করে তারপর কিন্তু শোয়ানো হচ্ছে। তো যারা বাহিরের দেশে আছে তারা হয়তো দেখে ভালো লাগবে। অনেকে আছে আত্মীয় পরিবার পরিজনের সাথে ঈদ করতে পারেনি। তো বাংলাদেশের এই স্মৃতিগুলো যখন দেখে তখন তাদের অনেক আগের স্মৃতি মনে পড়ে যায়। তো সেজন্য ভাবলাম তাদের জন্য একটু শেয়ার করি। আর গরুটা শোয়ানো হয়ে গিয়েছে আমাদের। তো আমিও কিন্তু এগুলো দেখতে পারি না যে গরু শোয়াচ্ছে, তারপর গরু জবাই করছে। আমারও কিন্তু মন খারাপ থাকে। আমার বাচ্চাদেরও কিন্তু ঠিক সেম অবস্থা।
তো এই যে শালীন চলে এসেছে, সে তো নিচে কিছুতেই থাকবে না, কারণ সে গরু যখন জবাই করে তার অনেক খারাপ লাগে। তো সে বাসায় চলে এসেছে, তার প্রচুর মন খারাপ, বলতেছে গরু জবাই করতেছে, আমার ভালো লাগছে না, আমাকে একটু পানি দাও। তার একদমই গলা শুকিয়ে আসতেছে, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। তো আমি বলতেছি কেন ভয় পাচ্ছ, অনেক বাচ্চারাই তো ওখানে দাঁড়িয়ে আছে। ও বলতেছে কেন গরু জবাই করে, গরু জবাই করলে আমার কাছে ভালো লাগে না। ও যখন ব্লাড দেখে তখন ও একদম অসুস্থ হয়ে যায়। সাধারণত ওর যখন জ্বর আসে তখন ব্লাড টেস্টের জন্য আমরা ক্লিনিকে যাই, তখনই সে কিন্তু কান্নাকাটি শুরু করে দেয় আর বুক ধড়ফড় শুরু হয়ে যায়। তো আজকে তো গরু জবাই হচ্ছে, তার অবস্থা দেখে বুঝতেই পারছেন সে কি বলতেছে আমাকে। বলতেছে ওখানে কেন গরু জবাই করতেছে, গরু জবাই করলে আমার ভালো লাগে না। তো সেজন্য সে বাসায় চলে এসেছে, আর আমি বলতেছি বারবার চলো আমরা একটু বেলকনিতে যাই, কিভাবে গরু জবাই করছে আসো একটু দেখি, তাহলে তোমার সাহস হবে। সে বলতেছে না আমি কিছুতেই দেখতে পারবো না। পরে কি করব, আর ওর জন্য আমি আর বেলকনিতে যাইনি, ওকে একটু সাহস দিচ্ছিলাম আর বোঝাচ্ছিলাম। পরে বললাম ঠিক আছে চলো আমি আর তুমি নাস্তা করে ফেলি, আমরা এখন সেমাই খাবো। তো এই যে সেমাই কাকলেটটা দেখে সে কিন্তু মহা খুশি হয়ে গিয়েছে, বলল সেমাই কাকলেটটা সব সময় তৈরি করবে। সেমাই কাকলেটটা ওরা খেতে এত বেশি পছন্দ করে, আমি যত প্যাকেট সেমাই দিয়ে এটা তৈরি করি না কেন এটা কিন্তু শেষ হয়ে যায়। ২ প্যাকেট সেমাই দিয়ে ৩ প্যাকেট সেমাই দিয়ে তৈরি করি, সেটাও কিন্তু শেষ হয়ে যায়। মাশাআল্লাহ, তারা খেতে এত বেশি পছন্দ করে। তো শালীন সেমাই কাকলেট খেয়ে নিচ্ছিল আর আমি এদিকে পাতলা সেমাইটা খেয়ে নিচ্ছি। আমার কাছে পাতলা সেমাইটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমার লাইফে ১ম বার আমি শুনেছি যে কেউ সেমাই খেতে পছন্দ করে না। আমি ছোটোবেলা থেকেই দেখে আসতেছি আমাদের ঈদ মানেই হলো সেমাই খাওয়া। সকালবেলা ঘুম থেকে উঠে যদি সেমাই না খাওয়া হয়, তাহলে কি ঈদ মনে হয়? তো আমাদের কাছে আমাদের এক আত্মীয় আছে, সে নাকি সেমাই খায় না, সকালবেলা অন্য কিছু দিয়ে সে নাস্তা করে। তো এই জিনিসটা শুনে আমি কখনোই শুনিনি যে কেউ সেমাই খেতে পছন্দ করে না। হয়তো খায়, আগে পরে খেয়ে থাকে, সকালে না খেলে বিকালে, বিকালে না খেলে রাতের বেলা। কিন্তু একজন সেমাই খায় না। সেটা শুনে তো আমাদের ফ্যামিলিতে সবাই বলতেছে যে এটা কিভাবে সম্ভব যে সেমাই খায় না। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে ওঠে তাহলে কি খায় মানুষ? সেমাই খায়, চকলেট খায়, মিষ্টি জাতীয় খাবারটা আমরা বাঙালিরা বেশি খেয়ে থাকি। যতই অসুস্থ হই না কিন্তু মিষ্টি জাতীয় জিনিস না খেলে ঈদের দিন ভালো লাগে না। তো সব ধরনের খাবারের মধ্যেই তো মিষ্টি আছে। তো সেমাই খেতে কে না পছন্দ করে? আমাদের পরিবারে মাশাআল্লাহ সবাই কিন্তু সেমাই খেতে পছন্দ করে। তো এই যে শালীন বসে এখন সেমাই কাকলেট খেয়ে নিচ্ছে। যেদিন থেকে আমি সেমাই কাকলেটটা তৈরি করছি সেদিন থেকে আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। সেজন্য প্রায় সময় আমার এই সেমাই কাকলেটটা তৈরি করতে হয়। গত ঈদে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই যে আমি একটু ট্রাই করব, এখন এটা অনেক মিষ্টি হয়েছিল খেতে। তো রুমটাকে আমার সম্পূর্ণ গোছানো হয়ে গিয়েছে আর কাপড়গুলো আমি একটু গুছিয়ে নিব। আর আমার খালা তো অলরেডি চলে এসেছে। খালাকে বললাম তুমি টুকিটাকি কাজগুলো গুছিয়ে ফেলো। তো খালা হাঁড়ি পাতিলগুলো ওয়াশ করে দিবে। আর আজকে বলেছি খালার ফুল ফ্যামিলি নিয়ে চলে আসার জন্য। তো খালা আর খালার হাসব্যান্ড চলে এসেছে। খালার হাসব্যান্ড আমাদের নিচে গরু জবাই করছে আর খালা তো নিজে চলে এসেছে নিচে, খালার বাচ্চারাও আছে। তো সবাই মিলে কিন্তু চলে এসেছে। তো আমাদের পাশের ফ্ল্যাটের আঙ্কেলের গরু ওই যে এখন জবাই করা হচ্ছে। আর আমাদের গরুটা তো অলরেডি জবাই করা হয়ে গিয়েছে। তো সেটার আমি ভিডিওতে দেখাইনি, কারণ এগুলো ভিডিওতে দেখানো যায় না, অনেকের সাহস থাকে না। আর ইউটিউব, ফেসবুক থেকে এটা নিষেধ আছে, দেখানো যাবে না। তো যাই হোক আমাদের গরু অলরেডি জবাই করা হয়ে গিয়েছে। আর এই যে শালীন আমাদের একটু ভিডিও করে নিয়ে এসেছে। আমি কিন্তু ওপরে ছিলাম, ওকে বলেছিলাম একটু ভিডিও করে নিয়ে এসো। সে কি ভিডিও করেছে আমি নিজেও জানি না। আর এই যে আমাদের মাংসগুলা কিন্তু এনে তারপর এখানে রাখা হচ্ছে। আর এই যে পায়াগুলা কিন্তু আগে আমাদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তো খালাকে বললাম এগুলো একটু ক্লিন করে দাও, পায়াগুলো ক্লিন করে পরিষ্কার করে তারপর প্রসেস করে দাও, আমি এগুলো নিচে থেকে আবার কাটিয়ে আনাবো। এগুলো কাটতে হবে, বড় বড় পায়াগুলো উপরে পাঠিয়ে দিয়েছে। তো পায়াগুলো আমি কিভাবে ক্লিন করেছি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, কারণ আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছিল, সেজন্য আর দেখাতে পারিনি। আর খালাকে দিয়ে নাস্তা পাঠিয়ে দিয়েছি নিচে, যারা গরু কাটতেছে তাদেরকে নাস্তা দেওয়ার জন্য। আর এই যে আমাদের গরুটা এখন কাটাকাটি করা হচ্ছে, তো সবাই মিলে কিন্তু গরু কাটছে, দেখতে খুবই ভালো লাগছিল। তো আমার বাচ্চারাও নিচে চলে এসেছে সবাই গরু কাটা দেখার জন্য। আর এই যে এখানে বসে কিন্তু এখন গরু কাটা সবাই দেখছে। আমাদের গরুটা কিন্তু সবার আগে কাটা হয়েছে। তো আপনাদের ভাইয়াকে বললাম এখান থেকে মাংস দিলেই তো আমরা রান্না করে ফেলতে পারি, খাওয়া দাওয়া আমাদের এতক্ষণ হয়ে যেত। তো আপনাদের ভাইয়া বলছে না, এগুলো আমি সবগুলা ভাগ করে সব গরিব দুঃখী আত্মীয় স্বজন সবাইকে দিয়ে তারপর আমরা খাবো। তো কি আর করা, সেজন্য অপেক্ষা করছি এগুলো কখন ভাগ করা হবে, কখন গরুর মাংস বসানো হবে সেটাও বুঝতেছি না। ছোটোবেলায় দেখতাম আমার আব্বু যখন গরু জবাই করত, তখন কিন্তু সবার আগে কলিজা তারপর গরুর মাংস অল্প পরিমাণে পাঠিয়ে দিত বাসায় রান্না করার জন্য।
কিন্তু আপনাদের ভাইয়া এই কাজটা কখনোই করে না। সে বলল যে, "না, গরিব দুঃখী সবাইকে দিয়ে তারপর রান্নাটা বসাতে হবে।" মানে একেবারেই ভাগ করে তারপর এটা করতে হবে এই কাজটা। তো সালমান তো ওই যে হ্যান্ড গ্লাভস পরে বসে আছে। শালীন, সালমান, মীরা ওরা সবাই মিলে আজকে কাজ করবে। তো অনেক সময় ধরে বাচ্চারা বসেছিল, একদম বোরিং হয়ে গিয়েছে। পরে সালমান বসেই কিন্তু গরু মাপার জন্য বসে গিয়েছে। এই লাইফে ১ম বার কিন্তু আমার বাচ্চারা গরুর মাংস ছুঁয়ে দেখতেছে। এমনিতে কিন্তু বাচ্চারা কাছেও যেতে চায় না। তো আমাদের ওয়েট মাপার মেশিনটা কেনার কথা একদম ভুলেই গিয়েছিলাম। তো ওয়েট মাপার মেশিন কিন্তু অনলাইন থেকে অর্ডার করার পরে এইমাত্র চলে এসেছে। তো সেটার মধ্যে একটা প্রবলেম হয়েছে কি, মানে বেশি ওয়েট দিয়ে সেটা মাপতে হবে। সেজন্য ১০ লিটারের মতো পানির কন্টেইনার দিয়ে তার উপরে ৫ কেজি করে গরুর মাংস দিয়ে তারপর মাপা হচ্ছে। আর এই যে এখানে আমাদের গরুর মাংসটা ভাগ হয়ে গিয়েছে, সবারটা কিন্তু ভাগ করা শেষ। তো আমি ভাবলাম আমাদের মাংসটা আমি এখন ধুয়ে বসিয়ে দেই। তো আমি এখন গরুর মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে গরম মসলা, পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিয়ে তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমাদের গরুটা মাশাআল্লাহ তেল একদমই কম হয়েছে। একদম গরুর মাংসতে যে অনেক তেল থাকে না, ওরকম তেলও ছিল না। তো আমি এখানে সব ধরনের মশলাটাই এড করে দিচ্ছি। হলুদ, লবণ, মরিচ, জিরা, ধনিয়া, গরম মসলা সব ধরনের পাউডারই কিন্তু এখানে ২ চামচের মতো দিয়েছি। তো যেহেতু গরুর মাংসটা একটু বেশি ছিল সেজন্য মশলার পরিমাণটাও একটু বেশি দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। তো এই যে আমি সব ধরনের মশলা দিয়ে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর আমাদের এখন প্রায় বিকাল হয়ে যাচ্ছে। আমাদের সকালবেলা ১০টার দিকে গরু জবাই হয়েছে আর আমরা এখন বিকাল দিকে রান্না করতেছি। ইচ্ছে করলে কিন্তু সকালবেলায় রান্না করা যেত। তো যাই হোক, আপনাদের ভাইয়া যেভাবে চায় আমরা ওইভাবে করার চেষ্টা করি। তো গরুর মাংসটা এখন নাড়িয়ে চাড়িয়ে তারপর ঢাকনি দিয়ে ঢেকে মাংসটা রান্না করব। আর কোরবানির মাংসের টেস্টই কিন্তু অন্যরকম হয়, খেতে খুবই ভালো লাগে। আর এদিকে গরিবের মাংসগুলো আমি বোলের মধ্যে রেখে দিয়েছি, সেগুলো আমি আর খালা মিলে ভাগ করে দিচ্ছি সবাইকে। অনেকগুলা প্যাকেটিং এখানে রয়ে গিয়েছে, আবার অনেকগুলো দেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে আমার গরুর মাংসটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে। আমরা সবাই মিলে ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নেই। তো খালাকে বললাম, চলো খালা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। তো এই যে আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি। আর এখানে আমি কিছু গরুর মাংস রেখে দিয়েছিলাম, গরিবের মাংস। অনেক খালারা আছে যে বাসা থেকে এসে মাংস নিয়ে যায়, তাদেরকে এখন মাংসগুলো ১ প্যাকেট করে দিয়ে দিচ্ছি। যে আসে তাকে কিন্তু প্যাকেটিংগুলো নামিয়ে নামিয়ে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।